আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি শামীম আক্তার, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। স্বাগত জানাচ্ছি বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো নিরাপদে আছো, ভালো আছো। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে ব্যবস্থাপনা নীতিমালা এই কোর্সটির উপর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যবস্থাপনার নীতিমালার নিয়ন্ত্রণ চ্যাপ্টারটি আজকে আলোচনা করব। অর্থাৎ আমাদের আজকের আলোচ্য অধ্যায় হচ্ছে ব্যবস্থাপনা নীতিমালা কোর্সটির সর্বশেষ অধ্যায়, নিয়ন্ত্রণ। আজকের ক্লাসের মাধ্যমে আমরা কিছুটা ধারণা পাওয়ার চেষ্টা করব নিয়ন্ত্রণ কি, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য সমূহ কি, নিয়ন্ত্রণ প্রক্রিয়াটি কিভাবে সম্পাদিত হয় এবং নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে ব্যবস্থাপকগণ কি কি সিদ্ধান্ত কিভাবে গ্রহণ করে। তাহলে শুরুতেই আমরা চেষ্টা করি নিয়ন্ত্রণ কি এই বিষয়টি সম্পর্কে একটু ধারণা। পূর্ব নির্ধারিত আদর্শ মানের সাথে তুলনা করে পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনে বিচ্যুতি নির্ণয় ও সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া হচ্ছে নিয়ন্ত্রণ। এরপরে আমরা একটু জানার চেষ্টা করব যে নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য সমূহ। তার আগে আমি একটু বলে নিই, আসলে নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ বা সর্বশেষ কাজ। অর্থাৎ একজন ব্যবস্থাপক তার ব্যবস্থাপকীয় যে কাজগুলি সম্পাদন করে থাকেন ব্যবস্থাপনা প্রক্রিয়ার ক্ষেত্রে, সেই ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ কাজটি হচ্ছে নিয়ন্ত্রণ। তাই নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যটা প্রথমে উল্লেখ করার চেষ্টা করছি সেটা হচ্ছে 1 নম্বরে ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ। অর্থাৎ নিয়ন্ত্রণের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, সমগ্র ব্যবস্থাপনা প্রক্রিয়ায় যে কাজগুলি সম্পাদন করা হয় সেই কাজগুলির সর্বশেষ ধাপের কাজটা হচ্ছে নিয়ন্ত্রণ। অর্থাৎ ব্যবস্থাপনার অন্যান্য সমস্ত কাজ সম্পাদিত হয়ে যাওয়ার পরে নিয়ন্ত্রণের কাজটা শুরু হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে নিয়ন্ত্রণের, যে নিয়ন্ত্রণ হচ্ছে একটি অবিরাম প্রক্রিয়া। অর্থাৎ নিয়ন্ত্রণ একটা চলমান প্রক্রিয়া, যে একবার একটা কাজ শেষ হয়ে গেল বলেই নিয়ন্ত্রণের কাজ শেষ আর কোনোদিন হবে না ওই সংগঠনে, ওই রকম না। নিয়ন্ত্রণ চলমান একটা প্রক্রিয়া একটা সংগঠনের জন্য। সংগঠন যেভাবে যতদিন চলমান থাকে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটাও সেভাবে চলমান থাকে। 3 নম্বরে আমরা যেটা দেখছি বৈশিষ্ট্য হিসেবে নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেটা হচ্ছে তার ব্যাপ্তি। নিয়ন্ত্রণের একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে ব্যবস্থাপনার প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা শাখায় যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা কাজে নিয়োজিত আছেন সবার ক্ষেত্রে কোনো না কোনো ভাবে নিয়ন্ত্রণ বিষয়টি জড়িত। অর্থাৎ ব্যবস্থাপনার উচ্চ স্তর থেকে শুরু করে নিম্ন স্তরে, এক বিভাগ থেকে অন্য বিভাগ, প্রতিটা ক্ষেত্রে তার ব্যাপ্তি প্রসারিত। 4 নম্বরে আমরা যে বৈশিষ্ট্যটি উল্লেখ করছি সেটা হচ্ছে পরবর্তী পরিকল্পনার ভিত্তি হচ্ছে নিয়ন্ত্রণ। অর্থাৎ আমরা একটু আগেই বলেছি যে নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ। ওইখানে কি করা হচ্ছে, এর আগের স্লাইডে আমরা দেখেছি যে সর্বশেষ ধাপে এসে কি করছে,
যে পূর্ব নির্ধারিত আদর্শ মানের সাথে তুলনা করে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা, কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, যদি থাকে তার সংশোধনীমূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। তাহলে এই যে সংশোধনীমূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আমরা বলছি, সেটা করতে গেলে আবার প্ল্যান করতে হচ্ছে, আবার পুরো প্রক্রিয়াটা সম্পাদন করতে হচ্ছে ব্যবস্থাপনা। এই জন্য বলা হচ্ছে নিয়ন্ত্রণে যদিও সর্বশেষ কাজ, কিন্তু নিয়ন্ত্রণে এসে পরবর্তীতে যে একজন ব্যবস্থাপক আরেকটি পরিকল্পনা করবে তার ভিত্তি হিসেবে কাজ করছে এই নিয়ন্ত্রণ বিষয়টি। তাহলে আমরা কি জানলাম যে নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনার শেষ ধাপ। বৈশিষ্ট্য হিসেবে পেলাম নিয়ন্ত্রণের যে এটা একটা চলমান প্রক্রিয়া এবং তার ব্যাপ্তি হচ্ছে উচ্চ স্তর থেকে নিম্ন স্তর, এক বিভাগ থেকে অন্য বিভাগ, প্রতিটা ক্ষেত্রে তার ব্যাপ্তি। আর যে পরবর্তী ব্যবস্থাপক নতুন ভাবে পরবর্তীতে প্রয়োজনীয় আরেকটি যখন পরিকল্পনা করতে যায় তার ভিত্তি হিসেবে কাজ করে নিয়ন্ত্রণ। এবার চলো আমরা দেখি পরবর্তীতে যে আমরা যেটা দেখবো বলেছি যে নিয়ন্ত্রণ যেহেতু ব্যবস্থাপনা প্রক্রিয়ার শেষ ধাপ এবং নিয়ন্ত্রণ নিজেও একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পাদন করতে গেলেও কিছু পদক্ষেপ সম্পাদনের মাধ্যমে একজন ব্যবস্থাপককে নিয়ন্ত্রণের কাজটা পরিচালিত করতে হয়। সেই পদক্ষেপগুলিতে আমরা যেভাবে সচরাচর যেভাবে জেনেছি সেভাবে আমরা প্রথমে দেখি যে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যবস্থাপক কি করেন, আদর্শ মান নির্ধারণ করেন। অর্থাৎ যে কাজগুলি আমি করেছি বা করছি সেই কাজগুলি মূল্যায়নের জন্য একটা মান নির্ধারণ করেন, যার সাথে তুলনা করা যাবে যে আমি যে কাজটা করেছি সেই কাজটা সাথে যে আমি যেন তুলনা করে কাজটার ভালো মন্দ যাচাই বাছাই করতে পারি অথবা তার ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে পারি। সেজন্য একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা আদর্শ মান নির্ধারণ করেন পরিকল্পনা বা উদ্দেশ্যকে সামনে রেখে। অর্থাৎ আমার যে উদ্দেশ্যে আমি ব্যবস্থাপকীয় কাজগুলি সম্পাদন করছি সেই উদ্দেশ্যের আলোকে আমি একটা মান নির্ধারণ করছি। মানটা যেন যদি আমরা ধরে নিয়েছি এই মানটা অর্জিত হলে আমার প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জিত হবে, তাই কি করছি আমার কাজের মূল্যায়নের সুবিধার্থে নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমি একটা আদর্শ মান নির্ধারণ করছি। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ নিয়ন্ত্রণ প্রক্রিয়া। দ্বিতীয় পদক্ষেপ যেটা সেটা হচ্ছে যে আমি প্রকৃত যে কাজগুলি করছি উদ্দেশ্য অর্জনের জন্য প্রাতিষ্ঠানিক, আমি সেই কাজগুলির পরিমাপ করব, যাকে আমরা বলছি মেজারমেন্ট করব, মেজার করব। অর্থাৎ আমার পারফরমেন্স মেজার করব দ্বিতীয় ধাপে এসে। আমার বলতে আমি বলছি প্রয়োজনীয় যে কাজগুলি হচ্ছে পরিকল্পনা অনুযায়ী সেই কাজগুলি, সেই পারফরমেন্স গুলি এখানে এসে মেজার করব। 3 নম্বরে এসে বলছে যে আমি যখন আমার প্রকৃত কাজগুলিকে পরিমাপ করলাম আর আদর্শ মান তো প্রথমে নির্ধারণ করেছি, এখন আমার প্রকৃত সম্পাদিত কাজের সাথে আদর্শ মানের একটা তুলনা করব। কি তুলনা করব, যে আমি আদর্শ মান অনুযায়ী যে কাজ চেয়েছি সেই অনুযায়ী আমার কাজটা সম্পাদিত হয়েছে কি না, বা এর থেকে কোনো পার্থক্য আছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা, এগুলি আমি এখানে সে তুলনা করব। তুলনা করে যদি আমি কোনো ধরনের এখানে পার্থক্য পাই, উল্লেখযোগ্য কোনো যদি বিচ্যুতি পাই, তাহলে আমি চিহ্নিত করব কি কারণে আমার এই বিচ্যুতি হলো, যে আমার আদর্শ মানের কাছে কেন আমি পৌঁছাতে পারলাম না, তার থেকে কেন আমার দূরত্ব কাজে প্রকৃত কাজে দূরত্ব হয়ে গেল, কেন আমার বিচ্যুতি হলো, সে কারণগুলি নির্ণয় করব। সে কারণগুলি যদি আমি চিহ্নিত করতে পারি, নির্ণয় করতে পারি, সর্বশেষে এসে সেই ভুল ত্রুটিগুলি সংশোধনের আমি ব্যবস্থা গ্রহণ করব। তাহলে আমরা কি পেলাম এ পর্যন্ত, যে নিয়ন্ত্রণ কি, নিয়ন্ত্রণের কি কি বৈশিষ্ট্য, উল্লেখযোগ্য কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখালাম। আমি আবার দেখিয়ে দিচ্ছি স্লাইডগুলি। অর্থাৎ আমি প্রথমে পেলাম কি, যে নিয়ন্ত্রণ কি সেটা আমার একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম আমরা। তারপরে দেখলাম যে আসলে সংক্ষেপে আমরা কি কি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে দেখতে পাই সেটা একটু উল্লেখ করলাম। তারপরে আমরা দেখলাম যে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা আসলে কিভাবে সম্পাদিত, কি কি পদক্ষেপ ধারাবাহিকভাবে শেষ করার মাধ্যমে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা সম্পন্ন করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যন্ত যে
প্রক্রিয়াটা দেখলাম সেটাকে একটু আমরা অন্যভাবে দেখার চেষ্টা করছি, অর্থাৎ ভিন্ন আঙ্গিকে একটা চিত্রের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করছি। স্টিফেন রবিন্স এবং মারি কার্টার যেটা দিয়েছে ওনার সেই চিত্রটাতে বা সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটাতে 3টা পদক্ষেপের কথা ওনারা বলেছেন, তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে। ওনারা বলেছেন যে কন্ট্রোল প্রসেসটা সম্পাদন করার জন্য মূল স্টেপ হচ্ছে 3টা। কি? আমি প্রথমে মেজার করব যে আমি কি কাজ করেছি, প্রকৃত বাস্তবায়ন, যে বাস্তবে যে কাজটা করি, যেটা আমি ধরে নিয়েছি মান হিসেবে ওইটা না, আমি যেটা করেছি সেটাকে আমি মেজার করব, সেটাকে আমি পরিমাপ করার পরে আমার আদর্শ মানের সাথে আমি তুলনা করব, কারণ আমার সমস্ত কাজ হচ্ছে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য। সেই অনুযায়ী আমি প্ল্যান করেছি, সবকিছু করেছি, সেই অনুযায়ী আমার কাজটা সম্পাদিত হয়েছে কিনা আমি সেটা অ্যাকচুয়াল যে আমার কাজ তার সাথে আমার স্ট্যান্ডার্ডের বিপরীতে আমি এটা তুলনা করার চেষ্টা করি। তারপর তুলনা করে যদি প্রয়োজন হয়, আবার বলছি যদি প্রয়োজন হয়, ম্যানেজারিয়াল অ্যাকশনে যাব। কারণ যদি প্রয়োজন হয় বলতে বোঝাচ্ছি যদি বিচ্যুতি থাকে তখন হবে আমার এক ধরনের ম্যানেজারিয়াল অ্যাকশন, বিচ্যুতি না থাকলে হবে আমার ম্যানেজারিয়াল অ্যাকশন একরকম, আবার বিচ্যুতি ক্ষুদ্র হলে তখন হবে আমার ম্যানেজারিয়াল অ্যাকশন একরকম। তাহলে এই যে বললাম ম্যানেজারিয়াল অ্যাকশনের কথা, সেই ম্যানেজারিয়াল অ্যাকশন গুলি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিতে হয় ব্যবস্থা। তাহলে আমরা পরবর্তীতে একটু দেখার চেষ্টা করব আসলে ম্যানেজারগণ অর্থাৎ ব্যবস্থাপকগণ এই কন্ট্রোলিং প্রসেসের ক্ষেত্রে সিদ্ধান্তগুলি কিভাবে নিয়ে থাকেন সেটা আমরা একটু দেখব। প্রথমে তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু বাংলায় দেখাচ্ছি। ইংরেজি থেকে বাংলা আসলে একেবারে হুবহু করাটা অনেক সময় অর্থবহ হয় না, তারপর আমি বাংলাটা একটু দেখাচ্ছি, তারপর ইংরেজিটা আমি দেখানোর চেষ্টা করব। ওনারা কি বলছেন যে নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় ব্যবস্থাপকগণ কিভাবে সিদ্ধান্ত নেয় সেটা চিত্রের মাধ্যমে ওনারা বলছেন এভাবে যে প্রতিটা কাজ প্রতিষ্ঠানের হচ্ছে কি নির্ধারিত উদ্দেশ্য অর্জনের জন্য, সে উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে অর্থাৎ একটা মান নির্ধারণ করে, অর্থাৎ যে মানটাতে পৌঁছাতে পারলে যে আদর্শ মানটাতে পৌঁছাতে পারলে ওই প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের পথটি সহজ হয়, সেরকম একটি মান নির্ধারণ করে থাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সে মান অনুযায়ী ব্যবস্থাপকগণ কি করে যে যে কাজগুলি সম্পাদিত হয় সে কাজগুলির সাথে মানের সাথে একটা তুলনা করে, অর্থাৎ মান পর্যন্ত পৌঁছাতে পারলো কিনা, খুব ভালোভাবে পৌঁছাতে পারলো কিনা, এগুলি তারা তুলনা করে যে দেখে যে যে মান বা যে আদর্শ মান নির্ধারণ করা হয়ে যাবে সে অনুযায়ী কি কাজগুলি ঠিক মতো হয়ে তুলনা প্রথমে করলো যে এই মান আমার, সে অনুযায়ী আমার প্রকৃত কাজ ভালো মন্দ যাই হোক দেখলাম, আমি একটা তুলনা করলাম, কম্পেয়ার করলাম। তারপর দেখলাম যে আসলে কি আমার যে প্রকৃত কাজটা সেটা কি মানের সাথে সঙ্গতিপূর্ণ সেই অনুযায়ী হয়েছে। যখন ব্যবস্থাপকগণ দেখেন যে যে না আমি যে আদর্শ মান ঠিক করেছি পূর্বে উদ্দেশ্য অর্জনের জন্য সে অনুযায়ী আমার কাজটা হয়েছে, সুতরাং আমার বা ব্যবস্থাপকের, এখানে আমার বলতে আমি আবার বলছি ব্যবস্থাপকের কথা বলছি, ব্যবস্থাপক তখন কি করে আর তেমন কিছু করে না, সরাসরি কাজ মূল্যায়নে চলে যায়, যারা কাজ করেছে তাদের কাজটাকে মূল্যায়নের পর্যায়ে চলে যান, সম্পাদিত কাজগুলি মূল্যায়ন করে। কিন্তু যদি দেখা যায় যে আদর্শ মানের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ নয় বা সম্পাদিত কাজ আর আদর্শ মানের মধ্যে একটা দূরত্ব রয়ে গেছে, একটা গ্যাপ হয়ে গেছে, একটা বিচ্যুতি হয়ে গেছে, তখন একজন ব্যবস্থাপক দেখেন দেখি আমার যে বিচ্যুতি হলো সেই বিচ্যুতির কতটুকু, সেটা কি গ্রহণযোগ্য কোনো বিচ্যুতি, অতি সাধারণ, যেটা উল্লেখযোগ্য নয় আমার কাজের অসুবিধার জন্য। যদি উনি দেখেন না বিচ্যুতি আসলে তেমন উল্লেখযোগ্য কিছু না, তখনও ব্যবস্থাপকের আর তেমন কোনো বিশেষ কিছু করার থাকে না, তখনও তিনি সরাসরি ওই সম্পাদিত কাজগুলিকে মূল্যায়নে চলে যান। কিন্তু
যদি ব্যবস্থাপক দেখেন যে বিচ্যুতি রয়েছে আদর্শ মানের সাথে, সেই বিচ্যুতি অনেক উল্লেখযোগ্য, সিগনিফিকেন্ট ডেভিয়েশন এখানে থেকে যদি যায়, ভেরিয়েন্স যদি এখানে থেকে যায়, তখন ব্যবস্থাপক আবার একটু চিন্তা করেন যে এই বিচ্যুতি কেন হলো, এটা কি আমার আদর্শ মানের গ্রহণযোগ্যতা নাই এজন্য, বা আদর্শ মান কি যেটা আমি ঠিক করেছিলাম এটা কি আমার কাছে গ্রহণযোগ্য, আসলে আদর্শ মান কি সঠিক যেটা আমি পূর্বে নির্ধারণ করেছিলাম। চিন্তা করি, যদি দেখেন আদর্শ মান গ্রহণযোগ্য, আদর্শ মান গ্রহণযোগ্য থাকে, তাহলে তো আদর্শ মানে কোনো সমস্যা নাই, তাহলে আমার প্রকৃত সম্পাদিত কাজে কোনো না কোনো সমস্যা আছে, ওখানে কোনো ত্রুটি আছে। তখন ব্যবস্থাপক করেন কি, যে ত্রুটিগুলি সম্পাদিত কাজের ক্ষেত্রে পাওয়া যায় সেগুলি কারণ নির্ণয় করে, সেই কারণগুলি নিরূপণ করার পর উনি কি করে, যে ত্রুটিগুলি বা যে বিচ্যুতিগুলি উনি খুঁজে পান বা চিহ্নিত করেন সেগুলি দূর করার জন্য সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেন। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার পর যখন কাজটা সম্পাদিত হয়ে যায় তখন তিনি আবার কার্য মূল্যায়নে চলে যান। কিন্তু যদি দেখেন যে বিচ্যুতি উল্লেখযোগ্য, কিন্তু যে আদর্শ মানের সাথে তুলনা করে বিচ্যুতি চিহ্নিত করা হয়েছে সে আদর্শ মানটাই গ্রহণযোগ্য নয়, অর্থাৎ পূর্বে যে আদর্শ মানটাকে যথাযথ পরিপূর্ণ মনে হয়েছিল উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে, এ পর্যায়ে এসে যদি উনি যাচাই বাছাই করতে গিয়ে দেখেন যে আসলে আমার যে মান নির্ধারণ করেছিলাম সেখানেই ত্রুটি রয়েছে, আদর্শ মানই আমার কাছে গ্রহণযোগ্য না, তখন ব্যবস্থাপক চেষ্টা করেন সে আদর্শ মানটাকে পুনর্বিন্যাস করতে, অর্থাৎ যে মানটা পর্যন্ত পৌঁছালে যে মানটা সত্যিকার আদর্শ হওয়ার যোগ্য সেটাকে পুনর্বিন্যাস করে। তাহলে আমরা এখানে কি পেলাম, এই চিত্র থেকে পেলাম এটা, একটা প্রতিষ্ঠানের সামগ্রিক উদ্দেশ্য অর্জন করতে গেলে আসলে যে ব্যবস্থাপক যে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যায় এবং সেই নিয়ন্ত্রণ প্রক্রিয়াটাই ব্যবস্থাপকগণ যে সিদ্ধান্তগুলি নেন বিভিন্ন পর্যায়ে ওনারা বিভিন্ন রকম সিদ্ধান্ত নেন কার্য, কখন কার্য, যেমন যদি আদর্শ মানের সাথে সম্পাদিত কাজের অনেক বেশি মিল হয়ে যায়, অর্থাৎ আদর্শ মান অনুযায়ী সম্পাদিত হয়ে যায়, তখন ওনার মূল্যায়নটা খুব সহজে উনি কার্য মূল্যায়নে চলে যান, ওনার আর বেশি কিছু করতে হয়। আবার যদি বিচ্যুতি থেকে যায় অর্থাৎ কিছু অসঙ্গতি যদি থেকে যায় সেটা উনি দেখেন, দেখার পর যদি দেখে এই অসঙ্গতি তেমন সিগনিফিকেন্ট না, তাৎপর্যপূর্ণ না, অতি অল্প বিচ্যুতি, আদর্শ মানের সাথে আমার সম্পাদিত কাজের দূরত্ব অতি অল্প, যেটা নগণ্য বলা চলে, তাহলে তখনও তার তেমন কিছু থাকে না, তখন উনি সম্পাদিত কাজটাকে মূল্যায়নে চলে যান। আবার যদি দেখে যে না বিচ্যুতি অনেক বেশি সিগনিফিকেন্ট, যে বিচ্যুতি থাকলে আমার উদ্দেশ্য অর্জনের পথ অনেক বেশি দুরূহ হবে, তখন কিন্তু উনি বিচ্যুতিটাকে বিবেচনায় নিয়ে প্রথমে দেখেন যে আমি যে বিচ্যুতি নির্ণয় করলাম যার সাথে তুলনা করে যাকে আদর্শ মান দিলাম সেই মানটা আমার কাছে আসলে এখনো গ্রহণযোগ্য আছে তো, যদি মানে আমার কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে আমার মূল্যায়ন বা আমার বিচ্যুতি নির্ণয় কি সঠিক হবে, তাহলে আমাকে কি করতে হবে, আমার মানটাকে পুনর্বিন্যাস করতে হবে, পুনরায় স্ট্যান্ডার্ডটাকে আমার মডিফাই করতে হবে, পরিমার্জন পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন যা প্রয়োজন তা করে নতুন ভাবে সাজাতে হবে আমার মানটাকে, যদি আমার মানে গলত। আর যদি দেখি না আমার উদ্দেশ্যের সাথে আমার নির্ধারিত মান সঙ্গতিপূর্ণ এবং এই মানটা অর্জন হলে আমার উদ্দেশ্য অর্জিত হবে, তাহলে একজন ব্যবস্থাপক দেখবে যে
যে না, তাহলে আমার যে বিচ্যুতি সেটার কারণ আমার মান নয়, আমার কাজ, আমার কাজের কোনো ত্রুটি রয়েছে, এই জন্য আমার বিচ্যুতি হয়েছে। এখন বিচ্যুতির সেই কারণগুলি উনি নির্ণয় করবেন। নির্ণয় করার পর উনি সংশোধনমূলক ব্যবস্থা করবেন, তারপর উনি কাজের মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে নিয়ন্ত্রণের যে প্রক্রিয়াটা আমরা সাধারণত 5টা স্টেপে দেখেছি, সেটাকে আবার চিত্রের মাধ্যমে কিভাবে একজন ব্যবস্থাপক সিদ্ধান্ত নিয়ে থাকেন বিভিন্ন পর্যায়ে, সেটা আমরা দেখলাম। এখন আমি মূলত যে এই চিত্রটার ইংরেজি ভার্সন যেটা, সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এটা হচ্ছে অরিজিনালটা, বাংলার সাথে অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরা মানে ম্যানেজারিয়াল ডিসিশনটা কন্ট্রোল প্রসেসে কিভাবে হয়, সেটা ওই বাংলায় যেভাবে বলেছে সেটাই এখানে দেখিয়েছে। আশা করি তোমাদের দুটো জিনিস একসাথে পাশাপাশি রেখে যখন তোমরা দেখবে, কিছু না কিছু তোমাদের উপকারে আসবে। এতক্ষণ আমরা নিয়ন্ত্রণ সম্পর্কে যে আলোচনা করলাম, তার মাধ্যমে যে ধারণা লাভ করলাম, সেই ধারণাটাকে আরেকটু স্পষ্ট করে চলো একটা উদাহরণের মাধ্যমে। ধরো একটা কোম্পানির সেলস ম্যানেজার, ওনাকে টার্গেট ঠিক করে দেওয়া হলো যে এই অর্থ বছরে তাদের কোম্পানির পণ্য বিক্রয় করতে হবে 1 কোটি ইউনিট। অর্থাৎ প্রতিষ্ঠানের মাধ্যমে তারা বিক্রয়ের যে টার্গেট ঠিক করলো অর্থ বছরের জন্য, সেটা হচ্ছে 1 কোটি ইউনিট। নির্দিষ্ট সময় পার হওয়ার পরে অথবা একটা সম্পূর্ণ সময়ের কিছু অংশ, আংশিক সময় পার হওয়ার পরে তারা যখন কিছুটা যাচাই বাছাই করতে গেলেন, অর্থাৎ তারা দেখলো যে না, 1 কোটি ইউনিট টার্গেটে পৌঁছানোর জন্য যতটুকু বিক্রি হওয়া দরকার ততটুকু তারা অর্জন করতে পারেনি। তখন তারা চিন্তা করলো যে আমার টার্গেট ছিল 1 কোটি ইউনিট, আমি তো 1 কোটি ইউনিটের জন্য যতটুকু করা প্রয়োজন ততটুকু পারি নাই। তুলনা করে দেখলো কেন পারি নাই, অর্থাৎ এখানে কি কারণে আমার বিচ্যুতি ঘটলো, সেটা তারা যাচাই করবে, নির্ধারণ করবে কি করলে আমার এই টার্গেটে পৌঁছানো যাবে, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ এটা দিয়ে আমি যা বোঝাচ্ছি একটু দেখো তোমরা। আমরা জানি যে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মধ্যে প্রথম পদক্ষেপটা কি, আদর্শ মান নির্ধারণ। অর্থাৎ এই যে কোম্পানি 1 কোটি ইউনিট বিক্রয়ের যে টার্গেট ঠিক করলো তার প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য সাধনের জন্য, এই 1 কোটি ইউনিট হচ্ছে তার পারফরমেন্স যেটা, সেটা মেজার করার জন্য একটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ আদর্শ মান। কিন্তু বাস্তবে তারা যে কাজটুকু করেছে হয়তো এটা 80 লক্ষ ইউনিট। অর্থাৎ তাদের কার্যটা যখন নির্দিষ্ট সময় পরে পরিমাপ করলো, এটা হয়ে গেল 80 লক্ষ ইউনিট। তখন ওরা দেখলো যে আমার আদর্শ মান ছিল 1 কোটি ইউনিট, আমি কার্য সম্পাদন করেছি প্রকৃত 80 লক্ষ ইউনিট। এই দুইটা বিষয় ওরা তুলনা করে তখন, অর্থাৎ আদর্শ মানের সাথে তার প্রকৃত সম্পাদিত কাজের তুলনা করে। তুলনা করার পর দেখে যে না, আমি তো আমার যে কাজটা করেছি আর আদর্শ যেটা নির্ধারণ করেছিলাম মান, তার সাথে আমার প্রকৃত কাজের তো দূরত্ব রয়ে গেছে। অর্থাৎ আদর্শ মানের থেকে মানুষ প্রকৃত সম্পাদিত কাজের বিচ্যুতি আছে।
তুলনা করার মাধ্যমে যখন ওটা জানে বিচ্যুতি আছে, তখন কেন এই বিচ্যুতি, অর্থাৎ আমার 1 কোটি ছিল আমার আদর্শ মান, কিন্তু আমার প্রকৃত কার্য সম্পাদন হয়ে গেছে 80 লক্ষ। তাহলে এই বিচ্যুতিটা যে হলো, এটার কারণটা কি? সেই কারণটা নির্ণয়ের পর তখন তারা কি করে, কারণগুলি সংশোধন, ভুল ত্রুটি যা আছে সেগুলি সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করে। এটাকে আমরা যদি নিচের স্লাইডের মাধ্যমে দেখি তাহলে কি হয়, ওই যে ব্যবস্থাপকের সিদ্ধান্তের ক্ষেত্রে বলেছিলাম আমরা যে আদর্শ মানের সাথে যখন তুলনা করতে গেল, তখন তারা ভুল ত্রুটি যা আছে তার চিহ্নিত করার জন্য কি করছে, প্রথমে দুভাবে করছে। একটা হচ্ছে আমার যে আদর্শ মান আমি ঠিক করেছিলাম, সে আদর্শ মানটা কি আসলে আদর্শ ছিল? যদি আদর্শ না হয়, মানটাই, অর্থাৎ আমি 1 কোটি টার্গেট ঠিক করেছিলাম, সেই টার্গেটটা কি আমার আসলে অ্যাচিভেবল ছিল নাকি আসলে ওভার ছিল, যেটা অর্জন করেছে ওইটাই জেনুইন নাকি অন্য কোনো কারণ এখানে সংশ্লিষ্ট। তখন তারা করে কি, আদর্শ মানটাকে রিভাইজ করার চেষ্টা করে। আবার যদি দেখে না, আদর্শ মান যা নির্ধারণ করেছিল 1 কোটি ইউনিট, সে 1 কোটি ইউনিটে ঠিক আছে, কিন্তু সেটা অ্যাচিভ করতে পারে না অন্য কোনো কারণে, অর্থাৎ এটার বিচ্যুতিটা অন্য কোনো কারণে, হয়তো যত পরিমাণ এফোর্ট দেওয়ার কথা ছিল সেই পরিমাণ এফোর্ট দেওয়া হয় নাই, কর্মীদের দক্ষতার অভাব ছিল, অথবা অন্যান্য কমিউনিকেশনের সমস্যা ছিল, নানাবিধ সমস্যা হয়তো ছিল। অর্থাৎ বিচ্যুতি হয়েছে এটা আদর্শ মানের কারণে না, আদর্শ মান ঠিক ছিল কিন্তু বিচ্যুতিটা হয়েছে ভিন্ন কোনো কারণে। তখন সেই কারণগুলি তারা চিহ্নিত করে, সেগুলি দূর করার চেষ্টা করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে কি জানতে পারলাম, আসলে আমরা এতক্ষণ তো বিভিন্ন চিত্রের মাধ্যমে বা বিভিন্ন এখানে স্লাইডের মাধ্যমে আমরা যে জিনিসগুলি দেখালাম তার মাধ্যমে আমরা চেষ্টা করেছিলাম যে নিয়ন্ত্রণ কি, বা নিয়ন্ত্রণ করতে গেলে যে প্রক্রিয়া সম্পাদিত হয় তার জন্য কি কি করতে হয়, এগুলি ছিল আমাদের আলোচনা। কিন্তু উদাহরণের মাধ্যমে আমরা কি দেখলাম, এই যে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটাই কি দেখছি আমরা, প্রথমে কি করেছে, 1 কোটি ইউনিট টার্গেট ঠিক করেছে, এটা হচ্ছে আদর্শ মান। আবার যখন 1 কোটি ইউনিটের টার্গেট অ্যাচিভ করার জন্য নির্ধারিত সময় দিয়েছে, সে সময় পরে কতটুকু কাজ করেছে সেটা যখন মূল্যায়ন করতে গেছে, সরি পরিমাপ করতে গেছে, তখন দেখলো সে 80 লক্ষ ইউনিট আসলে সেল করতে পেরেছে। তাহলে তার দ্বিতীয় ধাপ কি, তার যে সম্পাদিত প্রকৃত কাজ সেটা পরিমাপ করলো, সেটা হলো 80 লক্ষ ইউনিট। তারপরে কি করলো, সে আদর্শ মানের সাথে তার সম্পাদিত কাজের তুলনা করলো, তুলনা করতে গিয়ে দেখলো যে এখানে বিচ্যুতি আছে। বিচ্যুতি যখন সে আছে দেখলো, তখন বিচ্যুতিগুলি কেন হলো, ওই যে 4 নাম্বার স্টেপ, কারণগুলি নিয়ে বিভিন্ন কারণ নির্ণয় করতে পারে। তারপরে সর্বশেষে সে করলো কি, না আমার 1 কোটিতে পৌঁছানোর জন্য যা যা করণীয় সেগুলি করতে আমি সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করব। তখন সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করলো। তাহলে কি হলো, তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রক্রিয়াটি এখানে সম্পাদিত হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা আসলে প্রথমত হচ্ছে আমরা আমাদের যে ধারাবাহিক আলোচনা, এটার মাধ্যমে দেখলাম যে আসলে নিয়ন্ত্রণ কি, বৈশিষ্ট্য কি, পদক্ষেপ কি প্রক্রিয়ার, আর বিভিন্ন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন 2-1টার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি। আর শেষে যে উদাহরণটা দিলাম, আসলে এই উদাহরণটা হচ্ছে যে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা আসলে বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করা হয় এটার সাথে একটু সংশ্লিষ্টতা দেখানোর জন্য আমি চেষ্টা করেছি। আশা করি আজকের ক্লাস থেকে তোমাদের কিছু না কিছু উপকার হবে। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা ভিন্ন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা তাহলে এখানে আজকে আমাদের আলোচনা শেষ করতে যাচ্ছি। আলোচনা শেষ করার আগে
তোমাদের সবার প্রতি অনুরোধ যে নিরাপদে থাকো, সুস্থ থাকো, যতটুকু সম্ভব ঘরে থাকো। আমরা খুব একটা খারাপ সময় পার করছি। আশা করি ইনশাল্লাহ আমরা এই খারাপ সময় অতিক্রম করে আবার সুন্দর সময়ে দেখা পাবো। তোমাদের জন্য শুভকামনা নিরন্তর। ভালো থেকো।